বড় ধাক্কা আইএনডিআইএ জোটে। এখনো আসন বন্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলি। 30শে সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। জোট সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং লালু প্রসাদ যাদব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসের মধ্যেই নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আইএনডিআইএ জোটের মুম্বাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যত দ্রুত সম্ভব আসন সমঝোতায় জোর দেওয়া হবে। রাজ্য স্তরে এই সমঝোতা চূড়ান্ত করতে হবে, কিন্তু সূত্রের খবর 5 রাজ্যের নির্বাচনের পর অর্থাৎ এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এই বিষয়ে আলোচনায় বসবেন বিরোধী দলগুলি। জানা গিয়েছে বাংলা, দিল্লি এবং কেরল বিরোধী জোটের গলার কাটা। এই 3 রাজ্যে আসন সমঝোতা নিয়ে সমস্যা বেশি। বাংলায় প্রদেশ কংগ্রেস জানিয়েছে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা সম্ভব নয়। শাসক দল আবার বলছে সিপিএম এর সঙ্গে তারা কোনো আসন বন্টনে যাবে না, কিন্তু এ যাবৎকালে আসন সমঝোতা করেই লড়ছে বাম এবং কংগ্রেস। তারা তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের অন্যতম শরিকও বটে। একই পরিস্থিতি দিল্লিতেও, সেখানে 7 আসনে একা লড়তে কোমর বাঁধছে কংগ্রেস। পাঞ্জাব কংগ্রেস ঘোষণা করেছে সে রাজ্যে আপের সঙ্গে আসন সমঝোতা হবে না, অর্থাৎ এই 2 রাজ্যে যুযুধান আম আদমি পার্টি এবং কংগ্রেস কেউই আসন বন্টনে রাজি নয়। কেরলে আবার কংগ্রেস এবং সিপিআইএম যুযুধান পক্ষ। সবকিছু মিলিয়ে 2024-এর শুরুতেই যদি নির্বাচন এগিয়ে আসে, তখনও যদি আসন সমঝোতা প্রশ্নে মতানৈক্য থাকে বিরোধী জোটের শরিক দলগুলোর, তাহলে আখেরে সুবিধে বিজেপির। একইভাবে বিরোধী জোটের ক্ষেত্রে তা অশনি সংকেত এবং বিশাল বড় ধাক্কা। যদিও এই পরিস্থিতি তৈরি হতে পারে এমন আগাম আভাস কটাক্ষের মধ্য দিয়ে আগেই দিয়েছে কেন্দ্রের প্রধান শাসক দল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সাগর দত্ত হাসপাতালকে দালাল রাজ মুক্ত করতে সক্রিয় কামারহাটির বিধায়ক মদন মিত্র। যে উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন রোগীর স্বজনরা। স্বাস্থ্য প্রতিষ্ঠান এভাবে দালাল রাজ নিয়ে সরগরম থাকলেও এবার শিক্ষা প্রতিষ্ঠানেও দালাল রাজ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া এক ছাত্রীর অভিযোগ ঘিরে এই প্রশ্ন উঠছে। রাজ্যের অন্যতম প্রথিত যশা শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রাজ্য এমনকি দেশের অন্য অংশ থেকেও এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আনাগোনা। এবার এক ছাত্রীর অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ওড়িশি নৃত্য বিভাগে প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য 50,000 টাকা চাওয়া হয়েছে। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির 2 ছাত্রনেতা। স্বাস্থ্যক্ষেত্রে দালাল রাজ নিয়ে গত কয়েক মাস ধরে সরব শাসক দলের বিধায়ক মদন মিত্র। শাসক বিধায়ক তৎপর হতেই সাগর দত্ত হাসপাতালে জাভেদ দালাল সে হুঁশিয়ারি পোস্টার। বিধায়ক নিজে হাসপাতাল পরিদর্শন করে অধ্যক্ষের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা মৌলিক অধিকার। সেখানে এভাবে দালাল রাজ ঢুকে পড়ায় কতটা নিশ্চিত হবে নাগরিক অধিকার, এই প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতাল আর দালাল রাজ সমার্থক এমন চর্চা বহুদিনের, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, তাও আবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও দালাল রাজ ঢুকে পড়ার অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতা ইন্দ্রজিৎ দলুই এবং অভিজিৎ দাস শুধু টাকা চেয়েই ক্ষান্ত থাকেনি, হুমকিও দিয়েছে ওই ছাত্রীকে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের হাতে এমন হুমকি দিয়ে ওই ছাত্রীকে শাসানো হয়েছে বলে দাবি। ওয়াকিবহাল মহলের কটাক্ষ, রাজ্য জুড়ে দুর্নীতির জাল সর্বত্র। বিরোধীদের অভিযোগ, কাটমানি সিন্ডিকেট ছাড়া কোনো কাজ বাংলায় হয় না। সরকারি পরিষেবা মানুষের হাতে পৌঁছে দিতে দুয়ারে সরকার, দিদিকে বলার মতো একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য, কিন্তু তাতেও কি সুরাহা মেলে আম আদমির? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর পরতে পরতে দালাল রাজের প্রতিকার কি? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে মানুষের মনে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রাজ্য তথা দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য 50,000 টাকা চাওয়ার অভিযোগ টিএমসিপির 2 নেতার বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক হাসপাতালে দালাল রাজের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই দালাল চক্র একেবারেই নতুন ঘটনা নয়। দিনের পর দিন এই চক্র সক্রিয় থেকেছে রাজ্যের নামকরা মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে। রোগী ও রোগীর পরিবারের থেকে টাকা তুলে তার বিনিময়ে বেড ও পরিষেবা পাইয়ে দিয়েছে। এবার এই দালাল রাজের ছবি শিক্ষা প্রতিষ্ঠানেও। রাজ্যের তথা দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হওয়ার জন্য 50,000 টাকা চাওয়ার অভিযোগ টিএমসিপি 2 নেতার বিরুদ্ধে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ওডিসি নৃত্য বিভাগে প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য 50,000 টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন অনন্যা সরকার নামে এক ছাত্রী। অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতা ইন্দ্রজিৎ দলুই ও অভিজিৎ দাসের দিকে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়ক, এমনকি পুলিশও তাদের হাতে আছে বলেও নাকি রীতিমতো শাসানো হয় ওই ছাত্রীকে। আমার
অভিযোগ হচ্ছে আমার থেকে 50,000 টাকা চাওয়া হয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বিটি রোড ক্যাম্পাসে দাঁড়িয়ে। দুজন টাকা চায়, তাদের নাম হচ্ছে ইন্দ্রজিৎ দোলই আর অভিজিৎ দাস। এরা হচ্ছে ওখানকার স্টুডেন্ট ছিল, প্রেজেন্ট স্টুডেন্ট আছে কি না এখন একজন প্রেজেন্ট স্টুডেন্ট নেই, তবে একজন এখনও ইউনিভার্সিটিতে আসে, ওরা সবাই আসে। টিএমসি ওরা দাঁড়িয়ে বলেছে যে এখন যদি তুই কোনো স্টেপ নিতে চাস নিতে পারবি না, আমাদের ইউনিয়ন হচ্ছে টিএমসিপি। দিদি আমাদের সাথে আছে, নট অনলি দিদি, মিনিস্টার, যত মিনিস্টার আছে, এডুকেশন মিনিস্টার, এমএলএ, সবাই এমপি আমাদের হাতে, পুলিশ থেকে শুরু করে সবাই। এরপর মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করা থেকে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান ওই ছাত্রী। সেখান থেকে ইউজিসিতে এই অভিযোগ যাওয়ার পর তা বিশ্ববিদ্যালয়ে জানানো হয়, যার ভিত্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক বসে। ওই ছাত্রীর অভিযোগ, সেই বৈঠকেও তার কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এমনকি উপাচার্যও নাকি অভিযুক্তদের হয়েই কথা বলেছেন। হ্যাঁ, সরাসরি যেটা সিএমও অফিসের নম্বর, সেইখানে হেল্পলাইন আছে, ওই ডেস্কে ফোন করার পর আমাকে আমার কমপ্লেন নেওয়া হয় না। তারপর যখন পিএমও অফিসে কমপ্লেন করেছি বলা হয়, পিএমওর কমপ্লেন আমি পাঠাই, তখন আমার কমপ্লেন অ্যাপ্রুভ করা হয়। থেকে ইউজিসি, পিএমও থেকে ইউজিসি থেকে ওদের কাছে, থানাতে গেছে, তারপর আমাদের ইউনিভার্সিটি ডিনের কাছে গেছে, সবার কাছে গেছে, কিন্তু আমার কাছে কোনো অফিসিয়াল মেল আসেনি যে ওরা রিসিভ করেছে। গতকালকের মিটিংটা এইটা ছিল যে একটা কমিটি বসবে, অ্যান্টি র্যাগিং কমিটি, যেখানে সব কমিটি মেম্বার্সরা থাকবে। কিন্তু স্যার, কমিটি মেম্বার্সের মধ্যে 2 এমন স্টুডেন্ট ছিল যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, রেজিস্ট্রেশন হয়নি অ্যাজ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তাদের সাথে আমি কী কথা বলতাম, আমার পরে একটা কিছু তো বলা হয়নি, আমাকে উল্টে এমন কোয়েশ্চেন করা হচ্ছে যেন আমি অ্যাকিউজ, ভিকটিম ওই দুটো ছেলে। কোনো কথা শুনবো না। আমি যখন বলি যে আপনাদের ডিসিশন আমাকে অ্যাজ আ ফিডব্যাক মিডিয়াকে আর সিএমও অফিসে সবটা জানাতে হবে, বলছে আমরা কারোর কাছে আনসারেবল নই। এই কথাটা ভাইস চ্যান্সেলর বলছে। সেম টাকার কোয়েশ্চেনে আসার পর আমাকে বলা হয়, হ্যাঁ টাকা আমরা নিই, ভাগ দিই, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলতে পারো না। ভাইস চ্যান্সেলর। অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে এক ছাত্রের মর্মান্তিক পরিণতিতে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল রাজ্য। সামনে এসেছিল র্যাগিং তত্ত্ব, এবার আরও এক স্বপ্নের অকাল মৃত্যু। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পেরে বর্তমানে সিটি কলেজে ভর্তি হয়েছে ওই ছাত্রী। কিন্তু এভাবে আর কত ছাত্রছাত্রী বঞ্চিত হবে? এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আর কতদিন দালাল রাজ চলবে? টিএমসিপির 2 ছাত্র তারা 50,000 টাকা দাবি করেছিল এই ছাত্রীর কাছে, যে ছাত্রীর পক্ষে এই 50,000 টাকা জোগাড় করে তুলে দেওয়া তার মধ্যে সামর্থ্য ছিল না। তার কারণ হচ্ছে অসহায় এই পরিবার, যার বাবা নেই, তার মায়ের উপার্জনের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে, কিন্তু তার স্বপ্ন একজন বড় ডান্সার হওয়ার। সেই কারণেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং পিএইচডি কমপ্লিট করার সুযোগ ছিল। সেইখানেই কিন্তু ভর্তি হতে গিয়ে এই 50,000 টাকা তার কাছ থেকে চাওয়া হয়েছিল, কিন্তু সে দিতে না পারার কারণেই তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত তিনি সিটি কলেজে ভর্তি হয়েছেন। তার পক্ষে তার অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ হয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার কারণে আজও তিনি এই তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার পেছনে টিএমসিপির 2 অভিযুক্ত ছাত্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও দায়ী করছেন এই ছাত্রী অনন্যা সরকার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের ফাঁদে পড়ে রোগী মৃত্যুর অভিযোগ। এবার সেই হাসপাতালে দালাল চক্র ভাঙতে বিধায়ক মদন মিত্রের হুঁশিয়ারি। দালাল চক্র ভাঙতে মদন মিত্রের আবেদন প্রশাসনকে। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী এবং তাদের পরিবার। কিন্তু আমি বলছি যে এটাই কিন্তু সাগর দত্ত হাসপাতালের শেষ দালাল রাজ। এরপরে যদি কাউকে পাই তাকে কি করে সাইজ করতে হয়, আমি এইটুকুন বয়স থেকে রাজনীতি করতে করতে এসেছি। কোনো ডাক্তার, কোনো সিস্টার কেউ জড়িত নয়, একমাত্র দালাল রাজ। সাধারণ মানুষ চান হাসপাতালে দালাল রাজ বন্ধ হোক, কিন্তু এই দালাল রাজ বন্ধ করার দায়িত্ব যাদের, তারা কি আদৌ এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করে? এই প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের মধ্যে। সম্প্রতি কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের সক্রিয়তা নিয়ে সরব হয়েছেন। ফোনে অভিযোগও জানান হাসপাতালের প্রিন্সিপালকে। মঙ্গলবার তিনি সাগর দত্ত হাসপাতাল পরিদর্শনে আসেন। বেশ কয়েকটি হাসপাতাল থেকে গ্রেপ্তার দালালরা। সাগর দত্ত মেডিকেল কলেজে
জাভেদ দালাল সে হুঁশিয়ার, পোস্টার সাঁটিয়ে রোগীদের সচেতন করা হচ্ছে। দালাল চক্র বন্ধ করতেই সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিকা নিয়ে এই মুহূর্তে সরব কামারহাটির বিধায়ক। কদিন আগেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক দালালের পোস্টার পড়েছে, যেখানে এভাবেই হাসপাতালের বিভিন্ন অংশে জাভেদ দালাল সে হুঁশিয়ার বলে এই পোস্টার কিন্তু দেওয়া হয়েছে। কারণ এই জাভেদ, যিনি হাসপাতালের একজন স্টাফ হলেও তিনি কিন্তু একটা দালাল চক্র এই হাসপাতালে চালাতেন। যারা অসহায় গরিব মানুষ, যারা গ্রাম থেকে চিকিৎসার জন্য আসতেন, তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে অর্থের বিনিময়ে ভর্তি করে দেওয়ার প্রলোভন তিনি কিন্তু দেখাতেন। গ্রাম থেকে যারা শহরের হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তারা দালাল রাজের খপ্পরে পড়ে সবচেয়ে বেশি সর্বশান্ত হন। শুধু বিধায়ক নয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে এগিয়ে এসে দালাল রাজ দমনে সদর্থক ভূমিকা নিতে হবে। সরকারি হাসপাতালের বেড পেতে কেন পয়সা দিতে হবে, এই প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা। দূর থেকে কোনো রোগী নিয়ে এসে যদি দালাল ধরতে হয়, তাহলে চিকিৎসা পেতেও সমস্যা হয়। বিধায়কের সঙ্গে সাধারণ মানুষকেও উদ্যোগী হওয়ার আবেদন করছেন অনেক রোগীর আত্মীয়। দূর থেকে আসছি আমরা, এলাম একটা রুগী নিয়ে এলাম, হঠাৎ সমস্যা হয়ে গেল, দালাল ধরতে হচ্ছে। সেই দালালের ক্ষেত্রে ঢোকানো তো সম্ভব নয়। তো যে রুগী দালাল ক্ষেত্রে অপেক্ষা করবে, আমি ঢোকাতে পারবো না, আমার কোনো সুবিধা নেই, তাহলে এর থেকেও তো মানে খুবই অসুবিধা মনে হচ্ছে। হ্যাঁ, এই দালালদের ব্যাপারটা সব হাসপাতালে, হ্যাঁ দালালটা সব হাসপাতালে বন্ধ থাকাই ভালো মনে হচ্ছে। কিন্তু বন্ধ করবে, হ্যাঁ বন্ধ করবে কি আমরা সাধারণ মানুষরা উদ্যোগী হতে হবে সেটা। উনি খুব ভালো লোক, আমরা চিনি। আমি থাকি সোদপুরে, উনি থাকেন ভবানীপুরে বা বেলঘড়িও আসেন। উনি কামারহাটি এলাকার উনি বিধায়ক, ওনাকে আমরা ভালোভাবেই চিনি। উনি যেগুলো বলেছেন আমরা টিভিতে তো শুনেছি, তাতে উনি কোনো অন্যায় কিছু বলেনি, উনি ভালোই বলেছেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল জুড়ে প্রচার কাউকে টাকা দেবেন না, কিন্তু সব জায়গায় পয়সা দিতে হচ্ছে। প্রশাসন কঠোর থাকলে এগুলো হওয়ার কথা নয়। দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা করাতে আসেন, তারা দালাল রাজের খপ্পরে পড়লে হয়রানির শিকার হয়। মদন মিত্রের এই উদ্যোগকে স্বাগত জানান অপর এক রোগীর আত্মীয়। একটা সাধারণ মানুষ এরকমভাবে আসে এত দূর থেকে ট্রিটমেন্ট করানোর জন্য, সেই দালাল চক্রে যদি টাকা পয়সা দিতে লাগে, তাহলে আলটিমেট লাভ হবে কি? কারণ প্রত্যেকটা হাসপাতালেই তো এইসব বেড়ে গেছে না। তা মদন মিত্রের এই উদ্যোগে আমরা সবাই খুব খুশি। হাসপাতাল দেওয়ালে লেখা আছে কাউকে পয়সা দেবেন না, কিন্তু ওপরে যখন ভর্তি হয় একে পয়সা দাও, তাকে অপারেশন করতে 500 টাকা দাও। এটা চলতেই থাকে, চলছে, এটা তো সারা জীবনই চলছে। হাসপাতাল কর্তৃপক্ষকেই সব থেকে বেশি উদ্যোগ নিতে হবে, কারণ পুলিশ প্রশাসনকেও সব থেকে বেশি উদ্যোগ নিতে হবে। এমনটাই কিন্তু এখানে চিকিৎসা করতে আসা রোগীদের বক্তব্য এবং তার পরিবারের সদস্যদেরও একই বক্তব্য। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা উদ্যোগী হন এই দালাল চক্র বন্ধ করার ক্ষেত্রে, সেটাই দেখার। হয়তো এই মুহূর্তে জাভেদ দালালের পোস্টার পড়েছে ঠিকই, কিন্তু আগামী দিনে এই চক্র সম্পূর্ণভাবে এই হাসপাতাল থেকে নির্মূল হয় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, উত্তর 24 পরগনা। রোগীদের বেসরকারি ল্যাবের রাস্তা দেখাচ্ছেন খোদ সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। ওষুধটাও বাইরে থেকেই কিনতে বলছেন। সবটা তিনি করছেন আনঅফিশিয়ালি, প্রেসক্রিপশন নয়, রোগীদের হাতে চিরকুট ধরাচ্ছেন চিকিৎসক। ঘা মানে চুলকানি হয়েছে, ওষুধ যা লিখে দিলে এতে লিখে দিয়েছে, বলছে বাইরের থেকে কিনে নিতে হবে। কি লিখে দিয়েছে ডাক্তার? বলতে পারবো না। রক্ত পরীক্ষা করতে লিখে দিয়েছে ওই চিরকুটে? কেন সরকারি জায়গায় রক্ত পরীক্ষা হয় না? এখন লিখে দিল, এটা দেখাও, আমি তো এখানে আসলাম। কোথায় যাচ্ছে বিনামূল্যে সরকারি ওষুধ? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেন সাধারণ রক্ত পরীক্ষাগুলি করা হচ্ছে না? চিকিৎসক কেন নির্দিষ্ট বেসরকারি ল্যাবেই রোগীদের পাঠাচ্ছেন? সিএনএর ক্যামেরা দেখতেই চিকিৎসক ধাঁ, একেবারে জানালা বন্ধ করে লুকোচুরি শুরু করেন।
আসাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ডাক্তারবাবু কিন্তু সম্পূর্ণ চিরকুট দিচ্ছেন এবং আমরা বলার সাথে সাথে তিনি কিন্তু পালিয়ে যান এবং দেখতে পাচ্ছেন যে জানলা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলার চেষ্টা করি। ডাক্তারবাবু আছেন না, খোদ সরকারি জায়গা থেকে বসে চিরকুট দিচ্ছেন যাতে পাশের জায়গা থেকে রক্ত পরীক্ষা করা হয়। পরে চিকিৎসকের সাফাই, অপর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়ে বিপুল রোগী সামলাতে চিরকুট হলো একটি শর্টকাট পন্থা। ইনঅ্যাডিকুয়েট অফ স্টাফ আছে, তাদের কোথায় কি আছে আমি বলতে পারবো না, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চিরকুটটা তাড়াতাড়ি যাতে পেশেন্টটা ওষুধ নিতে পারে, পেশেন্টও একটু কিউয়ে অনেক বড় হয়ে গেছিলো লাইনে, তারা যাতে তাড়াতাড়ি ওষুধ নিতে পারে, তাদের পরিষেবাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি, সেই জন্য সেদিনকে 2-4টে টিকিট এরকম শর্ট স্লিপে দিয়ে দেওয়া হয়েছে। 25 তারিখে আমাদের কাছে হাসপাতালের স্টাফ খুব কম ছিল, যারা কম ইমার্জেন্সি ছিল, তুলনামূলকভাবে হালকা সমস্যা ছিল, তাদেরকে ছোট স্লিপে লিখে দেওয়া হয়েছে। তার কারণ টিকিট বানানোর মতন কোনো লোক সেদিন ছিল না। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কথায় দৃশ্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। অভিযোগ, হাসপাতালে ওষুধের ভান্ডার আছে, তার ছিটে ফোঁটা পৌঁছয় না রোগীদের হাতে। তাহলে কি পাচার হচ্ছে রোগীদের হকে সরকারি ওষুধ? হসপিটালের ওষুধ নেই, ওষুধ অন্য জায়গায় চলে যাচ্ছে, তার জন্য বলছে বাইরের থেকে ওষুধ নিতে। ভিতর থেকে দেখে আসলেন যে কত ওষুধ সাজানো আছে, হাজারো হাজারো ওষুধ সাজানো আছে। কেউ কি, আপনি এখানে অনেকজন আছে, আপনি কি জিজ্ঞেস করে দেখুন হসপিটালে কি কেউ কিঞ্চিত পরিমাণে ওষুধ পায় নাকি? 50-50 ডিলে ব্যবসা চালাচ্ছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবং বেসরকারি ল্যাবগুলি। গরিব মানুষদের চিকিৎসার নাম করে আজকে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদের এরা প্রতিষ্ঠিত করছে। অনেক এমপি এমএলএ এই বিষয়গুলি জানা সত্ত্বেও আজকে তার ব্যবস্থা নিচ্ছে না। এমনকি স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও এই বিষয়ে কোনো উদ্যোগ নেই। কেন্দ্র যারা খুলে রেখেছে তাদের কাছে দ্বারস্থ হয়, কারণ ওখানে যে রেট আছে তার একটা 50% প্রায় ডাক্তারের পকেটে যায়, কর্মীরা ভাগ বাটোয়ারা হয়। এই কাটমানির রাজত্ব বাংলায় চলছে। সংবাদ মাধ্যম ধাক্কা দিতেই ঘুম ভাঙছে শাসক দলে। দালাল চক্রের পর্দাফাঁস করার জন্য সিএনকে ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী। তবে হ্যাঁ, এটা যদি এখানকার দায়িত্বে আছে যে আমাদের বিধায়ক, তার কাছে কোনো কমপ্লেন করলে নিশ্চিতভাবে দেওয়া যায়। তবে বিধায়ককে বলবো যে আমার কাছে এটা জানানোর জন্য, এটাতে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারটা আমাদের কানে লাগানোর ফলে, দেওয়ার ফলে আমরা এটা নিয়ে যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করব। চিরকুটের ফন্দি না হয় ভেতরের খবর, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, স্বাস্থ্যকর্মীর অভাব, চাঙর ভাঙা ওয়ার্ড, জঙ্গলে ঘেরা বিল্ডিংগুলো দিনের আলোর মতো স্পষ্ট। সেটাও কি সরকারের চোখে পড়ে না? নজরদারির অভাব, চলছে জোর জার মুলুক তার। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বুধবার রাজপথে মহামিছিল রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি, যা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রীর নিজের দফতরেই চাকরির আকাল। একসময় 60,000 গ্রুপ ডি পদে নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি কি আদৌ পূরণ হয়েছে? তার উত্তর যদিও বুধবারের রাজপথে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল থেকেই মেলে। বুধবার হাইকোর্টের অনুমতি নিয়ে ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেই মিছিলে সামিল হলেন রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। সেই মিছিলেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি, যা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এদিকে মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচির উপস্থিতি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, এটা শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচির কাজের মধ্যেই পড়ে, তাই তারা গিয়েছেন। এবং আজকে তারা মিছিল করবেন, পুলিশ পারমিশন দেবে না, কোর্টের পারমিশন নিতে হয়েছে, কোর্টের পারমিশন নিয়ে তারা মিছিল করেছেন এবং সেই মিছিলে অনেকেই থেকেছেন, বিরোধী দলনেতাও থেকেছেন। এটা তার কাজের মধ্যে পড়ে। তো বিরোধী দলনেতার কাজ কি যদি এসবগুলো না থাকেন? বিরোধী দলনেতা যখন শাসক দলে ছিলেন, যখন এই গ্রুপ ডির দুর্নীতি হয়, তখন আজকের বিরোধী দলনেতা তিনি সরকারের মন্ত্রী, দায় তো তারও বটে। আজকে তিনি মিছিল করছেন ঠিক আছে, কিন্তু দায় তো তারও বটে। কৌস্তব বাগচি আইনজীবী, তিনি মনে করেছেন তার যাওয়া উচিত, তিনি গেছেন। কিন্তু এদের চাইতে বড় কথা হচ্ছে চাকরি প্রার্থীদের স্বাভাবিক স্বতঃপ্রবৃত্ত ন্যায্য দাবির আন্দোলন। যদিও মিছিলে বিরোধী দলের নেতৃত্বের উপস্থিতিতে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একজন দলবদলু, অকৃতজ্ঞ, বেঈমান, সিবিআই এর এফআইআর নেমড
চোর চিটিংবাজ সেখানে ছিল, আর একজন নিজের পাড়ায় 300 ভোট পেয়ে জামানত জব্দ হয়, সেরকম একজন কেউ গেছিল, তাদের আলাদা কোনো তাৎপর্য সেখানে। যদিও পাল্টা তোপ থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, সরকারের দায়িত্ব তার কর্মচারীদের অধিকার পূরণ করা, যারা পরীক্ষা দিয়েও ধর্নায় বসে তাদের দাবি পূরণ করা। গ্রুপ ডি থেকে আরম্ভ করে সমস্ত কর্মচারী এবং শিক্ষক অশিক্ষক তারা আন্দোলন করছেন নিজের হক নিয়ে, কোর্টে গেছেন, কোর্টও তাদের পক্ষে আছে এবং এ নিয়ে বিরাট দুর্নীতি হয়েছে, তদন্তও চলছে। কিন্তু সরকারের দায়িত্ব যারা কর্মচারী তাদের অধিকারকে পুরো করা, ডিমান্ড পুরো করা, এবং যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে, তাদের সঙ্গে কথা বলে সমাধান করা। বছর বছর তারা যদি ধর্ণা দেন তাহলে পড়াশোনা কি করে হবে, সংস্থা কি করে চলবে? এই ধরনের অব্যবস্থার ফলে তো সমাজে অশান্তি চলছে, সরকারের দায়িত্ব এটাকে সমাধান করা। এখন আদৌ কি এই মিছিলের কোনো ফল মিলবে? আদৌ কি সরকারের কান পর্যন্ত পৌঁছবে তাদের আর্তনাদ? প্রশ্ন রাজ্য রাজনীতির অন্তরেও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। স্বাস্থ্য ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ WBNC নার্সিংয়ের চাকরি প্রার্থীদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় 50 জন নার্সিং পড়ুয়া। 2018 ও 2021-এর মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তারা। তাদের দাবি, ওই সময় যারা ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারা বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করছেন, কিন্তু যারা এই রাজ্যে পড়াশোনা করেছেন তাদের মধ্যে এখনও সুযোগ পাননি অনেকেই। এমনকি জুলাই মাসে যে প্যানেল বের করা হয়েছিল তাতেও 7000 জনের সিলেকশন করা হয়, কিন্তু সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাই অবিলম্বে দ্বিতীয় প্যানেল বের করা হোক, এই দাবিতেই মূলত তাদের বিক্ষোভ। আমাদের দাবি, আমাদের এলিজিবল লিস্টে নাম আছে কিন্তু আমাদের পোস্টিং দেওয়া হয়নি। 2020 অবধি যেমন সবাইকে পোস্টিং দেওয়া হতো, আমাদের সবাইকে পোস্টিং দিতে হবে। আমাদের WBNC আগে ক্লিয়ার করতে হবে। আমরা WBNC আন্ডারে হচ্ছে নার্সিং ক্যান্ডিডেট, আমাদের 7000 এলিজিবল প্যানেল লিস্ট বার করা হয়েছে, কিন্তু সেখানে আমরা সিলেক্টেড এলিজিবল হয়েও আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। কারণ কি, আমরা জেনারেল অ্যান্ড OBC B। তো আমাদের দোষটা কোথায়? যেখানে 38-37%-এ অন্যান্য কাস্ট ক্যাটাগরি চাকরি পাচ্ছে, সেখানে আমরা 60 অ্যাবভ পেয়ে কেন চাকরি পাবো না? আমাদের একটাই আর্জি, আমাদের WBNC-র আন্ডারে প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে ক্লিয়ার করতে হবে। আমাদের সেকেন্ড প্যানেল চাই। বুধবার চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে স্বাস্থ্য ভবন চত্বর। বিধাননগর থানার পুলিশ এসে বিক্ষোভ সরাতে গেলে শুরু হয় চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি। টেনে হিচড়ে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে, আটক করা হয় বেশ কয়েকজনকে। কার্যত রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সঠিক বেতন সহ একাধিক দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পাঠানো হয় ডেপুটেশনের কপি। কাজ করেছেন 12 মাস, অথচ বেতন পাচ্ছেন 10 মাসে। মন্ত্রী বিধায়কদের বেতন বাড়লেও কেন মিড ডে মিল কর্মীদের বেতন বাড়বে না? সেই প্রশ্ন তুলেই বুধবার বেতন সহ একাধিক দাবিতে পথে নামেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা। তাদের দাবি, মাসিক 26,000 টাকা বেতন দিতে হবে, তবে যতদিন না তা কার্যকরী হচ্ছে ততদিন অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সমবেতন দিতে হবে। সরকারি কর্মীদের মতোই স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। মোট 13 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পাঠানো হয় ডেপুটেশনের কপি। দীর্ঘ 13 দফা দাবিতে মিড ডে মিল যারা কর্মী রয়েছে তাদের একেবারে অভিযান, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন। ইতিমধ্যেই যে ব্যানার পোস্টার রয়েছে সেখানে দীর্ঘ 13 দফা দাবির মধ্যে যে মূল যে দাবি, সেই দাবিগুলো লেখা রয়েছে। মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, 10 মাস নয় 12 মাসের বেতন, অর্থাৎ 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। বোনাস সহ ছাত্রছাত্রীদের খাবারের যে বরাদ্দ, সেই বরাদ্দ বৃদ্ধি করতে হবে, সেই দাবিতে ইতিমধ্যে মিড ডে মিলের কর্মীরা তারা ইতিমধ্যে অভিযান করছেন। আমাদের মূলত দাবি যে মাত্র 1,500 টাকায় এই কর্মীরা কাজ করে, তাও আবার 12 মাসের বেতন তারা পায় না, 10 মাসের পায়। অবিলম্বে পুজোর বোনাস সহ, ঈদের বোনাস সহ 12 মাসের বেতন চালু করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবি সহ
মোট 13 দফা দাবিতে আমরা আজকের এই মিছিল করছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিল কর্মীরা মাত্র 1500 টাকা বেতন পান, তাও বছরে 10 মাসের পান, 12 মাসের পান না। তাদের দাবি দেওয়ার দিকে সরকারের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। একদিকে যখন রাজ্যের এমএলএ মন্ত্রীদের 40,000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ যারা মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়, তাদের বেতন বাড়ানো, সামান্যতম বেতন পর্যন্ত বাড়ানো হয় না। প্রায় সমস্ত জেলা থেকেই রন্ধন কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। আমাদের প্রায় সব জেলায় থেকেই এসেছে। আমরা প্রায় 10 সহস্রাধিক মিড ডে মিল কর্মী এই মিছিলে যোগদান করেছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। সেখানে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ইতিমধ্যেই ধর্মতলার যে মোড়, সেখানে রন্ধন কর্মীরা, মিড ডে মিল রন্ধন কর্মীরা তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা অবরোধ করা হয়েছে, পুলিশের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের মধ্যে কথাবার্তা বলে এখান থেকে পুলিশের তরফ থেকে শুনিয়ে দেওয়া হচ্ছে। বিশাল সংখ্যায় রন্ধন কর্মীরা তারা ইতিমধ্যে একেবারে ধর্মতলার মোড়ে গোটা রাস্তা ইতিমধ্যে অবরোধ করে রেখে দিয়েছে এবং এখানে তাদের দাবি যে বেতন বৃদ্ধি করতে হবে এবং 12 মাস কাজ করিয়ে কোনোভাবে 10 মাসের বেতন দেবে না, তার একাধিক যে দাবি, 13 দফা দাবি, ইতিমধ্যেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। ফের হাইকোর্টে নজিরবিহীন পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আলিপুর সিবিআই আদালতে এক বিচারককে সময়ের পরেও কেন বদলি করা হয়নি তা জানতে সরাসরি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করলেন হাইকোর্টে। তার তলবে হাইকোর্টে এসে হাজিরাও দিলেন আইনমন্ত্রী। ফের হাইকোর্টে বিস্ফোরক পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুর্নীতির জট খুলতে শুধু শাসক দল বা শিক্ষা বিভাগের দিকে নয়, বিচার বিভাগের মধ্যেও যদি কারোর দিকে আঙুল ওঠে তাহলেও তিনি যে কড়া পদক্ষেপ করবেন তা ফের বুঝিয়ে দিলেন তিনি। বুধবার হাইকোর্টে ওই মার্কশিট কেলেঙ্কারির একটি মামলায় প্রথমে সিবিআই এর সিটের প্রধানকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই এর সিটের প্রধান উপস্থিত হয়ে তাদের ওপর চাপের কথা উল্লেখ করলে নিম্ন আদালতের এক বিচারকের বদলির বিষয়ে জানতে চেয়ে লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকে পাঠান তিনি। আর তিনি মন্ত্রীর কথা বললে সরাসরি আইনমন্ত্রী মলয় ঘটককেই তলব করেন তিনি। আর ইডির 12 বার তলবেও হাজিরা না দিলেও এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলবে হাজিরা দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। সব মিলিয়ে দিনভর নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলাকারী বাবলু পালের করা ওএমআরশিট কেলেঙ্কারির মামলায় এর আগে সিবিআই তদন্তের কড়া সমালোচনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 19 সেপ্টেম্বর সিবিআই এর সিটের প্রধানকে আদালতে তলব করেছিলেন তিনি। সেই মতো বুধবার হাজিরা দেন সিবিআই এর সিটের প্রধান অশ্বিন সেনভি। তার জবাবে এদিন বিচারপতি সন্তুষ্ট হলেও সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্যের করা মিথ্যা মামলার অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অশ্বিন সেনভিকে এদিন বিচারপতি জিজ্ঞাসা করেন, আপনারা কি তদন্ত করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন? সিবিআই ডিরেক্টর অশ্বিন সেনভি জানান, কুন্তল ঘোষের ক্ষেত্রে সিবিআই ও ইডির কয়েকজন অফিসারের নামে অভিযোগ করা হচ্ছে, মামলা করা হচ্ছে। আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও মামলার ভয়টা থাকছে। বিচারপতি নির্দেশ দেন, রাজ্য পুলিশ কোনো রকমভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবে সিবিআই সিটের প্রধান তাদের ওপর চাপের প্রসঙ্গ টেনে আনায় বেশ কিছু সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, কলকাতা পুলিশকে এই মামলায় যুক্ত করা হয়নি, সুতরাং কোনোভাবেই এই মামলার তদন্তের ব্যাপারে তথ্য পেতে পারে না রাজ্য পুলিশ। আমি কিছু সূত্র মারফত খবর পেয়েছি, আলিপুরের কোনো সিবিআই বিশেষ আদালতের বিচারক পুলিশের সঙ্গে মিলে বেশ কিছু নির্দেশ দিচ্ছেন। আমি তাকে সতর্ক করছি এই কাজ যেন তিনি না করেন। অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়ে যাওয়ার পরেও কি করে তিনি মামলা শোনেন? 4 অক্টোবরের মধ্যে তার বদলির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেন তিনি। আর এরপরেই বদলির নির্দেশ থাকলেও এখনও কেন আলিপুর সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করা হয়নি তা জানতে লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলালকে ডেকে পাঠান তিনি। বিকেল 4:25 নাগাদ লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলাল এসে উপস্থিত হলে বিচারপতি প্রশ্ন করেন, অ্যাক্টিং সিবিআই কোর্ট জজ অর্পণ চট্টোপাধ্যায়ের জায়গায় স্থায়ী বিচারক কেন দেওয়া হয়নি? সেক্রেটারি জানান, 25 আগস্ট থেকে ওই ফাইল আইনমন্ত্রীর কাছে আছে। এরপরেই বিকেল 5টার মধ্যে আইনমন্ত্রীকে হাইকোর্টে তলব করেন তিনি। বিকেল 4:50
বিচারপতির তলবে হাইকোর্টে এসে হাজির হন আইনমন্ত্রী মলয় ঘটক। বিচারপতি বলেন, আমায় ভুল বুঝবেন না, আমার আপনার এর আগে বহুবার হাইকোর্টের অলিন্দে দেখা হয়েছে। 4 অক্টোবরের মধ্যে অর্পণ চট্টোপাধ্যায়কে রিলিজ করুন। আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, আমি বহুদিন অসুস্থ ছিলাম হাসপাতালে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছি। বিচারপতি বলেন, অন্তত 6 অক্টোবরের মধ্যে চেষ্টা করুন। বিচারপতির মন্তব্যে প্রাথমিক সম্মতি দিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে যান আইনমন্ত্রী মলয় ঘটক। তবে আইনমন্ত্রীর কাছে বিচারককে সরানোর আর্জি জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি বজায় রাখলেন তা বলাই বাহুল্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সিবিআই এবং ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্যের করা মিথ্যে মামলার অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব মারফত মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান বিচারপতি। রাজ্য পুলিশ কোনো রকমভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বলেও নির্দেশ বিচারপতির। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার শিকার হয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মামলাকারী বাবলু পালের করা ওএমআর শিট কেলেঙ্কারির মামলায় সিবিআই তদন্তের কড়া সমালোচনা করে গত 19 সেপ্টেম্বর সিবিআই এর সিটের প্রধানকে আদালতে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো বুধবার হাজিরা দেন অশ্বিন সেনভি। তার জবাবে এদিন বিচারপতি সন্তুষ্ট হলেও সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্যের করা মিথ্যা মামলার অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব মারফত মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান বিচারপতি। রাজ্য পুলিশ কোনো রকমভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বলে নির্দেশ বিচারপতির। একই সঙ্গে রাষ্ট্রপতিকেও চিঠি লিখলেন বিচারপতি। সুপ্রিম কোর্টের মামলা যত তাড়াতাড়ি সম্ভব শুনানি করার আবেদন রাষ্ট্রপতির কাছে। অশ্বিন সেনভিকে এদিন বিচারপতি জিজ্ঞাসা করেন, আপনারা কি তদন্ত করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অশ্বিন সেনভি জানান, কুন্তল ঘোষের ক্ষেত্রে সিবিআই ও ইডির কয়েকজন অফিসারের নামে অভিযোগ হচ্ছে, মামলা হচ্ছে। আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও মামলার ভয়টা থাকছে। বিচারপতির নির্দেশ, তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কলকাতা পুলিশকে এই মামলায় যুক্ত করা হয়নি, সুতরাং কোনোভাবেই এই মামলার তদন্তের ব্যাপারে তথ্য পেতে পারে না রাজ্য পুলিশ। আমি কিছু সূত্র মারফত খবর পেয়েছি, আলিপুরের কোনো সিবিআই বিশেষ আদালতের বিচারক পুলিশের সঙ্গে মিলে বেশ কিছু নির্দেশ দিচ্ছেন। আমি তাকে সতর্ক করছি এই কাজ যেন তিনি না করেন। অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়ে যাওয়ার পরেও কি করে তিনি মামলা শোনেন? ওর কার হাত ওনার মাথায় আছে? 4 অক্টোবরের মধ্যে ওনার বদলির ব্যবস্থা করতে হবে। ওই স্থান দ্রুত পূরণেরও নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি। অশ্বিন সেনভি জানান, ডিজিটাইজড স্কোরশিট তৈরি করেছিল এস বসু রায়ন কোম্পানি। 76 জন অবৈধভাবে চাকরি পাওয়া চাকরি প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের থেকে তথ্য পেয়েছি। 40টি ওএমআর শিট পাওয়া গেছে শান্তনু শিটের মামলায়, যেগুলিতে ভুল উত্তরে টিক দেওয়ার পরেও তাদের চাকরি দেওয়া হয়েছে। 2020-তে প্রাথমিকের নিয়োগের তদন্তে বেশ কিছু অস্বাভাবিক বিষয় ধরা পড়ে, কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় আর তদন্ত এগোচ্ছে না। 2রা মার্চের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এফআইআর করা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর তদন্ত চালানো যাচ্ছে না। বিচারপতি জানান, কি করে একটা তদন্তের স্থগিতাদেশ দেওয়া যায় সেটা বোঝা মুশকিল, আর যদি এটা দিয়ে থাকেন প্রধান বিচারপতিকে চিঠি লিখতেও আমি কুণ্ঠাবোধ করব না। সত্য সামনে আনতে যত দূর যেতে হয় যাব। রাষ্ট্রপতিকেও জানাচ্ছি। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এদিন বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হলাম। আবেদনকারী টিনা মণ্ডলের মামলায় গত 2রা মার্চ 2019-এ অর্ডার দেওয়া হয়। ইতিমধ্যেই ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। এই মামলা এখন সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চ জানায় এই মামলা 4 সপ্তাহের মধ্যে শোনা হবে, কিন্তু এখনও সেই মামলা শোনা হয়নি। তাড়াতাড়ি শুনলে তদন্তকারী সংস্থার যে তদন্ত আটকে আছে তা গতি পায়। কতদিন এই স্থগিতাদেশ থাকবে? অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। আপনার কাছে অনুরোধ, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে মামলাগুলি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য রাখতে, তাহলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত করা যায়। যদিও রাষ্ট্রপতির কাছে চিঠি এখনই পাঠাচ্ছে না আদালত, চিঠি আদালতের কাছেই রাখার নির্দেশ বিচারপতির। এরপর মুখ্য সচিব মারফত মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানানো হয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারবে না রাজ্য পুলিশ। আদালতের নির্দেশ ছাড়া তাদের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না। বোর্ডকে আদালতে জানাতে হবে ওএমআর শিটের মিরর ইমেজ রাখা হয়েছিল কিনা। 2014 সালের নিয়োগ পরীক্ষায় এমন কোনো সিদ্ধান্ত হয়েছিল কিনা যেখানে মিরর ইমেজ সংরক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। শেষ শুনানিতে সিবিআই এর ডিরেক্টরকে তলব করা হয়েছিল, তা আপাতত স্থগিত থাকলো, কারণ এদিন সিবিআই ওএমআর শিট নিয়ে তদন্তের ব্যাপারে আদালতকে সন্তোষজনক জবাব দিয়েছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দাবি হোক বা কটাক্ষ, বারবার রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বাড়ির সামনে স্লোগান আসলে হকের দাবি, কিন্তু এত বিক্ষোভ, এত আন্দোলন, এত অপেক্ষার পরেও কি সেই দাবি পৌঁছচ্ছে না সরকারের কানে? যোগ্য হয়েও দীর্ঘদিন ধরে অধরা নিয়োগ, তাই রাজপথে ফের চাকরি প্রার্থীরা। রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যামাক স্ট্রিট চত্বর।
হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেই মিছিলে সামিল হন রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবির সমর্থনে সেই মিছিলেই পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। নিয়োগ চাই স্লোগানে এদিন ভরে উঠল চারদিক। চাকরি প্রার্থীদের হয়ে স্লোগান তুললেন রাজ্যের বিরোধী দলনেতাও। যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত কেন, রাজ্য সরকার জবাব দাও। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের স্বার্থে আমরা লড়বো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এর আগেও মিছিল শুরু করতে দেখা গিয়েছে হকের দাবিতে আন্দোলনকারীদের। গত মে মাসে ডিএর দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের মিছিলের শুরুতেও স্লোগান উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। তবে সেবার সেই স্লোগানে ছিল তীব্র কটাক্ষ। শিলান্যাসে চুরি চুরি দিয়ে টাকা করে চুরি প্রতিবাদটা দরকার। চুরি করেছে সবার ডিএর নামে কেটে হাঁস, এই সরকার খাই মাছ, সবার জানা দরকার। দাবি হোক বা কটাক্ষ, বারবার রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বাড়ির সামনে স্লোগান আসলে হকের দাবি। কিন্তু এত বিক্ষোভ, এত আন্দোলন, এত অপেক্ষার পরেও কি সেই দাবি পৌঁছচ্ছে না সরকারের কানে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 4 বছরের মাথায় পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জট কাটল। 2019-এর নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণে সংরক্ষিত আসনের প্রার্থীদের নিয়োগের নিষেধাজ্ঞা ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের। বুধবার সেই নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এর ফলে 137 জন কনস্টেবলের চাকরি এখন প্রশ্নের মুখে। তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থাও করে রাখল হাইকোর্ট। 4 বছরের মাথায় পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জট কাটল। 2019-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে সংরক্ষিত আসনের প্রার্থীদের নিয়োগে নিষেধাজ্ঞা ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের। সেই নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, 2019 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার পর 2021 সালের 26শে মার্চ 402 জনের একটি প্যানেল প্রকাশ করে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই তালিকা খারিজ করে দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং নির্দেশে বলা হয়, যারা সংরক্ষিত আসনের প্রার্থী নয় তাদের জন্য আলাদা তালিকা বানাতে হবে 4 সপ্তাহের মধ্যে। এরপর সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত প্রার্থীদের অভিযোগ, যাদের নতুন তালিকা বানাতে নির্দেশ দেওয়া হয় তাদের লিখিত পরীক্ষায় কম নম্বর থাকলেও ইন্টারভিউতে দেখা যায় প্রচুর নম্বর পেয়েছে তারা। ইন্টারভিউতে গিয়ে তাদের দক্ষতা হঠাৎ করে কিভাবে বেড়ে যায় তা খতিয়ে না দেখে ট্রাইব্যুনাল পুরো তালিকায় খারিজ করার নির্দেশ দেয় বলে অভিযোগ। রাজ্যের ট্রাইব্যুনালের নির্দেশ মতো বোর্ড নতুন তালিকা প্রকাশ করে 2022 সালের ফেব্রুয়ারিতে, যেখানে 137 জনকে বাদ দেওয়া হয় নতুন তালিকায়। পাশাপাশি আরও 217 জন চাকরিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু খতিয়ে দেখে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে। বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, 2021 সালের 26শে মার্চ যে প্যানেল প্রকাশ করেছিল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেটাই অপরিবর্তিত থাকবে। ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ। পাশাপাশি ট্রাইব্যুনালের নির্দেশের ফলে যেহেতু নিয়োগ স্থগিত হয়েছিল তাই সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করতে হবে। পাশাপাশি যে 137 জনকে ইতিমধ্যে নিয়োগ করেছিল রাজ্য, তাদের চাকরি বাতিল না করে অন্যত্র চাকরিতে নিযুক্ত করতে সুপারিশ হাইকোর্টের। ফলে এখন এই 137 জন কনস্টেবলের চাকরি প্রশ্নের মুখে। তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থাও করে রাখল হাইকোর্ট। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। রাজ্যের ডেঙ্গি আতঙ্কে যখন থরহরি কম্প অবস্থা, তখন আতঙ্ক বাড়াচ্ছে পতঙ্গবাহিত আরও এক রোগ, স্ক্রাব টাইফাস। আক্রান্ত নদিয়ার এক 14 বছরের কিশোর ভর্তি হাসপাতালে। একা ডেঙ্গিতে রক্ষে নেই, দোসর স্ক্রাব টাইফাস। ডেঙ্গি আতঙ্কে যখন রাজ্য জুড়ে ত্রাহি ত্রাহি রব, তখন এক ধাপ আতঙ্ক বাড়ালো স্ক্রাব টাইফাস। আক্রান্ত নদিয়া শান্তিপুরের 14 বছরের এক কিশোর। এবারেও তাই জ্বর হলো, স্বাভাবিক নিয়মে কিছু অ্যান্টিবায়োটিক, কিছু পরীক্ষা নিরীক্ষা উনি দিলেন, কিন্তু বাচ্চারা জ্বর কমলো না।
তারপরে পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেল যে এখনকার দিনে যে সম্ভাব্য যে রোগগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সবই নেগেটিভ এলো। তো সমস্ত কিছু যখন নেগেটিভ এলো তখনও জ্বরটা কমছে না এবং বমি রয়েছে, প্রচণ্ড দুর্বলতা রয়েছে। ডেঙ্গুটা ভেবেই চিকিৎসা শুরু করেছিলাম, ডেঙ্গু টেস্ট করি নেগেটিভ আসে, বা টাইফয়েড, ম্যালেরিয়া যাবে সব নেগেটিভ আসে। 7 দিন 8 দিন হয়ে যাওয়ার পরে গায়ে একটা লেগ গ্ল্যান্ড ফুলে রিলাপশন পাই, সন্দেহ হয় যেটা অন্য কিছু রোগ হবে। টেস্ট করা হয় মনোরমা হসপিটালে, মনোরমা প্যাথোলজি ক্লিনিকে, এবং সেটা আমাদের স্ক্র্যাব টাইফাস পজিটিভ আসে। তথ্য বলছে চলতি মরশুমে এই নিয়ে রাজ্যে দ্বিতীয়বার হানা দিল স্ক্র্যাব টাইফাস। গত 24শে জুন কোলাঘাটের বাসিন্দা এক শিশুর শরীরে চলতি বছরে প্রথম স্ক্র্যাব টাইফাস ধরা পড়ে। ট্রম্বিকিউলিড মাইস নামে এক ধরনের পরজীবী পতঙ্গের কামড়ে শরীরে ঢোকে স্ক্র্যাব টাইফাস ব্যাকটেরিয়া। এক্ষেত্রেও ডেঙ্গির মতো জ্বর, গায়ে ব্যথা হয়। এছাড়াও চোখের পেছনে ব্যথা, বমি, গায়ে র্যাশ এই লক্ষণগুলি দেখা যেতে পারে। তবে পতঙ্গ যে জায়গায় কামড় বসায় সেই জায়গায় কোনো ব্যথা হয় না, কিন্তু ছ্যাঁকা লাগার মতো দাগ হতে পারে। ডেঙ্গির মতো টানা 5-7 দিন জ্বর থাকে, তবে এটি ছোঁয়াচে রোগ নয়। ভাইরাস একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্যারাসাইট আক্রমণ করে, তার থেকে একটা ভাইরাস হয়, রিকেটশিয়া ভাইরাস আমরা বলি। স্প্রেডার সাধারণত স্প্রেডার সম্ভাবনা কম, ম্যান টু ম্যান হয় না, ওই বাইরে থেকেই হয়। প্রাণহানির আশঙ্কা নেই। আমরা ডক্টর সাহেবের সাথেও কথা বলেছি, ডক্টর শিবাজি করের সাথেও কথা বলেছি। তারা জানাচ্ছেন যে রোগটা জটিল কিন্তু ভয়াবহ নয়। পতঙ্গ বেশিরভাগ গাছগাছালিতে থাকে, তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায় লক্ষ্য রাখতে হবে। বাইরে থেকে আসার পর পোশাক বদলে দেওয়া উচিত। 3 দিনের বেশি জ্বর হলেই ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষা করা উচিত। জ্বর যদি 5-7 দিনেও না কমে, ডেঙ্গি বা ম্যালেরিয়ায় ধরা না পড়ে, অবশ্যই স্ক্র্যাব টাইফাস পরীক্ষা করা উচিত। তবে এসব কিছুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। মূলত ডাক্তারদের কথা অনুযায়ী কোনো পশু, মূলত ইঁদুর বা ওরকম কোনো জাতীয় কোনো পশু মারা গেলে তার শরীরে একটা পরজীবী ভাইরাস বসবাস করে, সেইটা কখনো কারুকে বাইট করে। তো এই বাচ্চাটাকেও সম্ভাব্যভাবে ওই রকম কোনো একটা ভাইরাস বা ওইরকম কোনো একটা পোকা বা মাকড় সে কামড়েছে। সময়ে রোগ নির্ণয়, চিকিৎসা শুরু হলে স্ক্র্যাব টাইফাসকে সহজেই হারানো সম্ভব। বর্তমানে নদিয়ার কিশোরের অবস্থাও স্থিতিশীল। প্রসেনজিৎ বিশ্বাস ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন বয়েজ হোস্টেলের পর ডেঙ্গির হানা জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের 2টি হস্টেলেও জুনিয়র ডাক্তার সহ প্রায় 10 জন ডেঙ্গিতে আক্রান্ত বলে খবর। আতঙ্কে পড়ুয়ারা। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি। কার্যত 40,000 ছুঁই আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন বয়েজ হোস্টেলের পর এবার ডেঙ্গির হানা জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের মেইন হোস্টেল ও সুকান্ত ছাত্রাবাসেও। গোটা রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 40,000-এর দোরগোড়ায়। এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু সংখ্যা 45 এখনো পর্যন্ত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিধাননগর স্টেশন সংলগ্ন সুকান্ত ছাত্রাবাস, যেখানে জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা থাকেন, সেখানেও ডেঙ্গি ইতিমধ্যে থাবা বসেছে। তা সেখানকার কি পরিস্থিতি, কি অবস্থা, সরাসরি আপনাদের নিয়ে যাব একেবারে হোস্টেলের মধ্যে কতজন আক্রান্ত। বিধাননগর স্টেশন সংলগ্ন সুকান্ত ছাত্রাবাসে থাকেন 100 জন ডাক্তারি পড়ুয়া। তাদের মধ্যেই বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত। ভর্তি রয়েছেন জেবি রায় হাসপাতালে। ঘটনায় আতঙ্কে পড়ুয়ারা। বর্তমানে আমি যে জায়গাটিতে রয়েছি এটি জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের সুকান্ত ছাত্রাবাস। ডাক্তারি পড়ুয়ারা এখানে থাকেন। সব মিলিয়ে 100 জন ডাক্তারি পড়ুয়া এই ছাত্রাবাসে থাকেন এবং তাদের মধ্যেও ইতিমধ্যে কিন্তু ডেঙ্গি থাবা বসিয়েছে। এই ছাত্রাবাসের একাধিক জায়গায় অপরিচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, সাফাই ঠিকমতো হয় না। তার পাশাপাশি এই ছাত্রাবাসের 5 থেকে 6 জন ডাক্তারি পড়ুয়া ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত। তাদের অভিযোগ, হস্টেলের সামনে যে বস্তি রয়েছে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশের জন্যই ডাক্তারি পড়ুয়ারা ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। আতঙ্ক কতটা বলতে, এবার ব্যাপার হচ্ছে নিচের ফ্লোরগুলোর দিকে প্রচুর মশা থাকে, ঠিক আছে। তার উপরে ফ্লোরে একটু মশা কম আছে, যেমন 4th ফ্লোর থেকে সেরকম হয় না। এবার আমাদের মেন প্রবলেম হয়ে যায় খাবার ঘরে। আচ্ছা, ওইখানে একটু মশা টশা কামড়াই, তো ওইখানেই যা চেঞ্জটা হয়। বাড়িটা ভীষণ নোংরা, মানে এইখান দিয়ে যাতায়াত করতেই অস্বস্তি লাগে। মানে এটা হচ্ছে বাড়বে, মানে মনে হচ্ছে, কারণ কি এখানে বাইরের, মানে আমাদের হোস্টেলের বাইরেও
পরিবেশটা বড্ড অস্বাস্থ্যকর, ঠিক আছে। মানে যেটা দেখে মনে হয় না যে মানে এখানে মানে এইভাবে থাকলে যে ডেঙ্গিটা আরও বাড়বে, এটা শিওর অবশ্যই না। মানে যে পরিবেশটা যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে যেটা যে এটা একটা মানে স্বাস্থ্যকর পরিবেশ ডাক্তারদের জন্য হওয়া উচিত, সেটা একদম না। বর্তমানে এখন কোনো ডেঙ্গু ম্যালেরিয়ার কেস আমাদের হোস্টেলে নাই, এবং চারপাশে যেসব অনেক বস্তি টস্তি কিছু আছে সেখানেও জল ঠল জমছে, তো সেসবের জন্য কিছুটা ডেঙ্গু ছড়ায়। তবে ডেঙ্গির ঊর্ধ্বমুখী গ্রাফে আতঙ্ক কাটছে না বস্তিবাসীদেরও। না, আমার ঘরের লোকের জ্বর সেটা জানি, আর এখানে এক মাসি ওদের দুজনের হয়েছিল, মা ছেলে ম্যালেরিয়া, ওদের এখন ঠিক আছে ওরা। মানে বাড়ছে, মানে হ্যাঁ, জ্বর তো হামেশা হচ্ছে। হোস্টেলে নেই কোনো সাফাই কর্মী, হয় না ঠিকমতো পরিষ্কারের কাজ। এই পরিস্থিতিতে আতঙ্কে হোস্টেলের ক্যান্টিনের কর্মীরাও। হ্যাঁ, আতঙ্ক তো আছে। মেন হচ্ছে এখানে সুইপার নেই, কিছু পরিষ্কার টরিষ্কার কিছু তেমন হয় না। আগে 2জন সুইপার ছিল, এখন 1জনও নেই। খুব চেঁচামেচি করলে মাসে 15 দিনে সপ্তাহে 1জন করে পাঠায়। কালকে একজন এসেছিল, মালপত্র ফেলেনি, তেমনি ফেলে দিয়ে পালিয়ে গেছে। এই জন্যই নোংরা থেকেই বেশি হচ্ছে এখানে। ইতিমধ্যেই গোটা ঘটনাটি প্রিন্সিপালকেও জানানো হয়েছে বলেও জানান আবাসিকরা। তো আমরা প্রিন্সিপাল বা সবাইকে আমরা জানিয়েছি, যত ওপরে কর্তৃপক্ষ জানিয়েছি, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন এবং রেগুলার ভিজিট করিয়েছেন যারা এখানে পরিষ্কার করে। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন জেবি রায় আয়ুর্বেদ হাসপাতালের মেইন হোস্টেলের পড়ুয়ারাও। একযোগে একই হাসপাতালে 2 হোস্টেলে পড়ুয়াদের এইভাবে ডেঙ্গি হানার পরেই উদ্যোগী পুরসভা। ইতিমধ্যেই ডেঙ্গি মশার লার্ভা নষ্ট করতে স্প্রে করা হচ্ছে কলকাতা পুরসভার তরফে। জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের মেন হোস্টেল জুনিয়র ডাক্তারদের হোস্টেল, সেই হোস্টেলে যেহেতু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে কারণে কলকাতা পুরসভার তরফ থেকে যারা সাফাই কর্মীরা রয়েছে তারা ইতিমধ্যেই যে বিভিন্ন ধরনের কীটনাশক এই হোস্টেলের মধ্যে বিভিন্ন জায়গায় তারা কীটনাশক ছড়াচ্ছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে জীবাণু নাশক করার চেষ্টা করা হচ্ছে হোস্টেলের যে বিভিন্ন জায়গা, বিভিন্ন করিডোরগুলো। এগুলো মশা লার্ভা যেখানে মরে সেখানেই আমরা এই যে ওষুধগুলো ছড়িয়ে দিয়ে রেখে প্রত্যেক সপ্তাহে আসি, এখানে চেকিং করি, উপরে চেকিং করি, যেখানে কোথাও জল জমে আছে না আছে এখানে বলে টলে পরিষ্কার করার চেষ্টা করি আমরা। এবং আমরা এই ওষুধ কীটনাশক প্রত্যেক সপ্তাহে এসে জায়গা দিয়ে যাই, যেখানে নর্দমা আছে, নর্দমা জল জমে আছে, জলের মধ্যে মশার লার্ভা হয়। 2টি হোস্টেলে জুনিয়র ডাক্তার সহ প্রায় 10 জন ডেঙ্গিতে আক্রান্ত বলে জানালেন জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক। আমাদের জুনিয়র ডক্টর যেটা আমাদের বিল্ডিং রয়েছে সুকান্ত ছাত্রাবাস, সেটা আমাদের উল্টোডাঙ্গাতে, সেখানে আনুমানিক 4 জন এফেক্টেড হয়েছে। আর মেন হোস্টেল যেটা রয়েছে, যেটা আমাদের একদম লাগোয়া আপনার হসপিটালের সামনে, সেখানে এফেক্টেড হয়েছে 2 জনের মতো। তো আমাদের জুনিয়র ডক্টর যে হোস্টেল রয়েছে সুকান্ত, সেখানে মেনলি ডেঙ্গির প্রভাবটা বেশি পড়ার তার কারণ হচ্ছে এখানে আমাদের বস্তি রয়েছে, সেখানে বস্তি ছাড়া আশপাশে অনেক কিছু ড্রেন রয়েছে, এখানে খোলা পাত্র রয়েছে যেখানে রীতিমতো জল জমার কারণে বিশেষ করে এইসব ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ছে। কলকাতা পুরসভার তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের যে মেন হোস্টেল, সেখানে একেবারে বলা যায় যে স্প্রে করে বিভিন্ন জায়গায় যেখানে জীবাণু নাশক, যেখানে ডেঙ্গি মশার লার্ভা জন্মাতে পারে এমন জায়গায় তারা ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানে গিয়ে পুরসভার তরফ থেকে স্প্রে করে ডেঙ্গি মুক্ত করার যে অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই একেবারে যে হোস্টেল রয়েছে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেল, সেই হোস্টেল ইতিমধ্যে চালাচ্ছেন কলকাতা পুরসভার যারা সাফাই কর্মীরা, যারা একেবারে ডেঙ্গু প্রিভেনশন রোধে ইতিমধ্যে নিযুক্ত রয়েছে সেই সমস্ত কর্মীরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে জরুরি বৈঠকে কলকাতা পুরসভা। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতার 16টা বড় হেলথ অফিসারদের নিয়ে ভিডিও কনফারেন্স হয় এই বৈঠক। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে কলকাতা পুরসভা। বুধবার কলকাতার 16টি বোরোর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি প্রতিরোধে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েই মূলত এই বৈঠক। বৈঠক শেষে ডেপুটি মেয়র জানান, পুর সংস্থাকে টাকা খরচ করে পরিষ্কার করা হচ্ছে, অথচ কিছু অসচেতন মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছেন। ফলে মেয়র নির্দেশ দিয়েছেন, যেসব বাড়ি থেকে আবর্জনা ফেলা হচ্ছে তাদের প্রত্যেকটি বাড়িতে নোটিশ পাঠানো হবে, প্রয়োজনে জরিমানাও করা হবে, জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। যে প্রত্যেকটি বাড়িতে মানুষ নির্বিচারে নোটিশ করতে হবে, যে ভ্যাকেন্ট ল্যান্ডে ময়লা পড়ছে, যে পুকুরে পড়ছে, তাদের চারপাশের বাড়িকে নোটিশ করা হবে এবং প্রয়োজন হলে তাদের ফাইন করা হবে।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে চারপাশের লোক যারা নিয়মিত ময়লা ফেলেন তাদের বাড়িতে পুরসভা কনজারভেন্সি ডিপার্টমেন্টের পক্ষ থেকে মিউনিসিপ্যাল আইনকে ভঙ্গ করার নোটিশ দেওয়া হবে এবং সেখানে প্রয়োজন ভিত্তিক কেজে যারা প্রমাণিত হবেন যে তারা ময়লা ফেলছেন লোকাল এনকোয়ারির মাধ্যমে তাদের এগেন্সটে কেস হবে। তিনি আরও জানান, ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে খিদিরপুর আরবান হেলথ সেন্টারে ফিভার ক্লিনিক করা হবে, যেখানে অতিরিক্ত 40টি বেড বাড়ানো হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ ইসলামিয়া হাসপাতালেও 100টি বেড ডেঙ্গি ফিভার ক্লিনিক হিসেবে ব্যবহার করা হবে। হসপিটাল একটা মেয়র সাহেবের নেতৃত্বে ইসলামিয়া হসপিটাল নাগরিক ফিরাদ হাকিমের নেতৃত্বে আমরা একটা আরবান কমিউনিটি হেলথ সেন্টার হসপিটাল করেছি খিদিরপুর টাউনডিপোর পাশে। সেই হসপিটালটা এখনই 40টি বেড চালিয়ে আছে, আগামী দিন 7 মধ্যে 100টা বেড চালু হবে। এই 100টা বেড মূলত ডেঙ্গু ফিভার ক্লিনিক হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া মেয়র সাহেবের নেতৃত্বেই ইসলামিয়া হসপিটালে 200 বেড রিজার্ভ করা হয়েছে, যাতে ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা করার জন্য ফিভার ক্লিনিক হিসেবে ওইটাকে হসপিটালগুলোকে ব্যবহার করা হবে। শহর জুড়ে 3700 মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এই মৃত্যুর 3টি কারণ থাকে। প্রথমে এই কারণ স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়, পরে মৃত্যুর কারণ অডিট করে পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলে জানান ডেপুটি মেয়র। 3870 আমাদের 17 তারিখে যেটা বেরিয়েছে আমাদের আইডিএসপি ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রজেক্টের বেরিয়েছে, আবার 24 তারিখে বেরোবে, সেদিন বলতে পারবো কত হয়েছে। একটা হচ্ছে ইমিডিয়েট কজ, একটা হচ্ছে অ্যান্সিডেন্টারি কজ, একটা কজ রিলেটেড ডেথ। এই 3টে দেখবেন ডেথ সার্টিফিকেট লেখা থাকে। তো এই 3টে যা যা লেখা থাকে সেই ডেথ সার্টিফিকেট আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠাই। সেখানে একটা বিশেষজ্ঞ কমিটি আছে, তারা অডিট করে ডেথ ঘোষণা করে। তো ন্যাচারালি আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে কটি কেস হয়েছে তাতে ডেঙ্গু অ্যাটাক হয়েছে, তার ডেঙ্গু NS1 পজিটিভ সেই রিপোর্টটা আছে, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা বলতে পারি না যে ইমিডিয়েট কজ ডেঙ্গু, এইটা আমরা বলতে পারছি না। যদি ইমিডিয়েট কজ ডেঙ্গু লেখা থাকে তাহলে বলবো। একই সঙ্গে হেল্পলাইন চালুর ঘোষণাও করেন তিনি। যে পুরসভার একটা হেল্পলাইন হোক, যে হেল্পলাইনে আমরা বিভিন্ন হসপিটালে 24 ঘন্টা হেল্পলাইন থাকবে, যে হেল্পলাইনে আমরা বিভিন্ন হসপিটালে কী পেশেন্ট পাওয়া যাবে, কোথায় বেড আছে খালি আছে, সেই তথ্যটা আমরা যাতে মানুষকে 24 ঘন্টায় সরবরাহ করতে পারি, সরকারি বেসরকারি ক্ষেত্রে। তো এটা করতে গেলে দুটো জিনিস আমাদের করতে হচ্ছে। একটা আজকে মিটিংয়ের সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে, যেটা করা হবে, কিন্তু তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটা নির্দেশিকা লাগবে যে সরকারি হসপিটাল যেন নিয়মিত আমাদের তথ্য সাপ্লাই করে। সব মিলিয়ে রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা পুরসভার উদ্যোগ কতটা সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।